নমস্কার, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখনো পর্যন্ত যারা আসছেন নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। আর পুরনো যারা আছেন তারা তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়া যারা আমার সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে চান, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবেন, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সেখানে আমি আপনাদেরকে লিঙ্ক দেবো। সেখানের মাধ্যমে আপনারা টেলিগ্রামের চ্যানেলে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। মার্কেটে পতন অব্যাহত, এটা আপনারা জানেন, যে দেখছেন নিজেরাও যে মার্কেট কন্টিনিউ পড়ছে। এখন সবথেকে বড় কথা হচ্ছে, যেটা আমি গতকাল বলেছিলাম, যে লেভেলটা ভেঙে গেলে পরপর লেভেলগুলো দিয়েছিলাম, সেগুলো সমস্ত লেভেল কিন্তু ডাউন সাইডে ভেঙে গেল এবং ভেঙে যেতে যেতে আজকে যেটাতে গিয়ে দাঁড়ালো কি 24,545-এর লেভেলে গিয়ে আটকালো। এখন প্রশ্ন এটা নয় যে 24,545-এর লেভেলে আটকেছে মানে অনেক দূর যেতে যাবে না, উপরের দিকে উঠে আসবে এরকম কিছু। তার সঙ্গে সঙ্গে ট্রেন্ডটাও কিন্তু, ট্রেন্ড বা পালস, যেটা আমি সবসময় আপনাদেরকে বলে বেড়াই যে ট্রেন্ড পালস অবশ্যই খেয়াল রাখবেন, দুটোই কিন্তু নেগেটিভ হলো। এবার এই যে নেগেটিভ হলে কতটুকু দূর আর তলায় যেতে পারে, তার সঙ্গে সঙ্গে যদি দেখতে হয় সেটাকে, তাহলে দেখতে হবে আরএসআই। কিন্তু আমি বারবার বলেছি যে আপনি স্টকে কাজ করুন বা কোনো ইন্ডেক্সের সঙ্গে কাজ করুন, যখনই দেখবেন আরএসআই 50 ভেঙে নিচের দিকে আসছে, তাহলে চান্সেস থাকে বেশ কয়েকটা দিন নিচের দিকে আস্তে আস্তে 30-এ অর্থাৎ ওভারসোল্ড জোনে আসবে। এবং সেখান থেকে দেখা গেল 50 পার করার পরে আজকে 35-এ এসে ঠেকলো এবং এখান থেকে ধারণা করা যাচ্ছে আরও একটু নিচে নামতে পারে। 25 এখানে 24,500 একটা বিরাট সাপোর্ট লেভেল ধরা হয়। তার একটা কারণ, যদিও নিফটির সাপোর্ট লেভেল 24,500 নয়, এরপরে 24,510 নিফটির সাপোর্ট লেভেল, কিন্তু এটাকে ধরাবে কারণ এখানে প্রচুর ওপেন ইন্টারেস্ট ক্রিয়েট হয়। যদি সত্যি ওপেন ইন্টারেস্ট অবস্ট্রাকশন রাখে, যে এখান থেকে নিচে আর নামতে দেবে না, তাহলে হয়তো 24,500-তে এসে কালকে আমরা আবার এটাকে ঘুরতে দেখতে পারি। কিন্তু যদি না ঘোরে, যদি আরএসআইকে ফলো করে, তাহলে আরএসআই এখন 35-এ আছে এবং সেখান থেকে যদি মনে করে যে ওভারসোল্ড জোন অব্দি যাবো, তাহলে 24,545-এর যে সাপোর্ট, যেটা আজকে কাছাকাছি এসছে, যদি ভেঙে যায় তাহলে আসবে 24,510। 24,510 যদি ভাঙে, তারপরে হচ্ছে 24,475। 24,475 যদি ভাঙে, তারপরে হচ্ছে 24,445। রেজিস্ট্যান্সের দিকে বিশেষ কিছু বললাম না, কারণ যেহেতু ডাউন ট্রেন্ডে আছে, তা রেজিস্ট্যান্স বলতে পারি 24,735, একটাই বললাম। তাহলে রেজিস্ট্যান্স ওপরে 24,735, নিচের দিকের লেভেলগুলো পরপর 24,545, 24,510, 24,475, 24,445 এগুলো আসবে। এবং আগামী একদিন দুদিনে, মানে সোমবার দিন, কাল পরশু বন্ধ, সোমবার দিন যদি আমরা দেখি, তাহলে গ্যাপ ডাউন হওয়ার চান্সেস থাকতে পারে, কিংবা হতে পারে যে আরেকটু নিচের দিকে গেল, কারণ এখনো পর্যন্ত কিন্তু আরএসআই 30-এর কাছে ছোঁয়নি। এবার আমি যেটা দেখেছিলাম যে বেলা পর্যন্ত মোটামুটি এটা ওর যে ডাউন ট্রেন্ড যে নিয়েছিল, সেইখানে যে সাপোর্ট ছিল লেভেলটা, সেইটাকে ভাঙেনি। হঠাৎ করে একটা সময়ের পরে হু করে ভাঙতে শুরু করলো এবং তারপরেই কিন্তু অনেকটা নিচের দিকে পড়ে গেল। এবং যদি আমি অন্যান্য ইন্ডাস্ট্রিজগুলো দেখি, তাহলে দেখবো এফএমসিজি ছাড়া সমস্ত যা আছে, সমস্ত সেক্টর যা ধরবো, প্রাইভেট ব্যাংক থেকে ফিনান্সিয়াল, অটো, আইটি, যা আছে সবই কিন্তু নেগেটিভে ক্লোজ হয়েছে। মোটামুটি এফএমসিজিটা সামান্য পজিটিভ এসছে। তার সঙ্গে সঙ্গে ট্রেন্ড 3.21% পজিটিভ, আইসার মোটো 2.21% পজিটিভ, এশিয়ান পেন্টস 1.58% পজিটিভ, হিন্দুস্তান ইউনিলিভারও মোটামুটি 1.3% পজিটিভ। অর্থাৎ মার্কেট যেখানে এতটা পড়লো, সেখানে এগুলো কিন্তু একটা পজিটিভ র্যালি দেখিয়েছে। নেগেটিভ র্যালিগুলো দেখতে গেলে, তাহলে সান ফার্মা গতকালও নেগেটিভ ছিল, আজকেও নেগেটিভ 4.50, কারণ লাস্ট কয়েকটা ট্রেডিং সেশনে কিন্তু এ বেড়েছিল। তা আজকে 4.50 নেগেটিভ। ডক্টর রেড্ডিও 3.85% নিচের দিকে। আদানি এন্টারপ্রাইজও গতকাল দেখেছিলাম আমরা নিচের দিকে পড়েছিল, আজকেও নিচের দিকে পড়লো প্রায় 3.5%-এর উপরে। সিপ্লাও পড়লো প্রায় 3.19%-এর নিচে। তাহলে মোটামুটি আমরা দেখি মার্কেট যদি ওপরের দিকে যায়, তাহলে যারা উপরের দিকে গেনার হয়, তারা মানে বেশ ভালো পার্সেন্টেজের একটা র্যালি দেখায়। আর যদি নেগেটিভের দিকে যায়, তাহলে কিন্তু নেগেটিভ সাইডে যে স্টকগুলো ছিল, তারা কিন্তু নিচের দিকে নিচের দিকে ভেঙে পড়ে।
তো সেই হিসাবে দেখা গেল যে যারা টপ লুজার ছিল তারা বেশি পার্সেন্টেজে নিচের দিকে গেছে, আর যারা টপ গেনার ছিল তারা মোটামুটি, তার মধ্যে ট্রেন্ড বলবো ভালো, 3.21%, খারাপ না এই নেগেটিভ ট্রেন্ডের মধ্যে দিয়েও। সুতরাং এইটুকুই বলতে পারি যে নিফটি RSI 30কে সাপোর্ট দিতে পারে। যদি RSI-কে ফলো করে তাহলে সোমবার দিন আরও একবার ডাউন হওয়ার চান্সেস আছে। আর যদি দেখা যায় যে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে ধরে তাহলে 24,545-এর কাছে আছে, সেইটাকে সাপোর্ট করে আবার উপরের দিকে 24,735-এর দিকে এগিয়ে যেতে পারে। মোটামুটি এতটুকু। এবার কিছু নিউজ নিয়ে বলবো, যেমন মাহিন্দ্রা হচ্ছে জুন 2024 সালে তার টপ যে রেভিনিউ ছিল 37,218 কোটি টাকা, সেটা জুন 2025-এ মোটামুটি 45,529 কোটি টাকা বাড়িয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রফিট বেড়েছে 3,546 কোটি টাকা থেকে বেড়ে 4,377 কোটি টাকা। রিলায়েন্স ডিভিডেন্ড অ্যানাউন্স করেছিল 5.5 টাকার, অগস্ট 14 হচ্ছে তার রেকর্ড ডেট। গোদরেজ প্রপার্টিজ 34 একর জমি অ্যাকোয়ার করেছে বদোদরাতে, তো এটাও একটা ভালো জিনিস তাদের প্রজেক্ট তৈরি করবার জন্য। আর ট্রাম্পের সঙ্গে মেক্সিকোর যে ডিল সেটা 90 দিনের জন্য পিছিয়ে গেছে, যদিও ভারতের পক্ষে এখনো পর্যন্ত কোনো ব্যাপার নেই, এরকম কোনো আলোচনায় আসেনি। টাটা মোটরস যদি দেখা যায় তাহলে টাটা মোটরস 1 বিলিয়ন ইউরো ফান্ড রেজ করবে ইভেকো, একটা ইটালিয়ান ট্রাক কোম্পানি কিনবার জন্য। আর এদিকে জাগুয়ার ল্যান্ড রোভার, যেটা টাটারই আর একটা প্রোডাক্ট, সেটা সিইও কিন্তু চেঞ্জ হতে চলেছে। ইন্দাস টাওয়ারকে যদি বলি 6% ডাউন গেছে শেয়ার, তার কারণ হচ্ছে ইয়ার অন ইয়ার 9.8% প্রফিট ফল করে 1,737 কোটি টাকা হয়েছে। সুতরাং মার্কেটে ফল হবেই। এর সঙ্গে সঙ্গে যদি দেখি ডিআইআই 16,761 কোটি টাকার শেয়ার কিনেছে ক্যাশ সেগমেন্টে, আর 10,590 কোটি টাকার বিক্রি করেছে। তো ওভারঅল প্লাস মাইনাস করে দেখা যাবে যে 6,171 কোটি টাকার কিন্তু বাই করেছে ডিআইআই। কিন্তু এই এফআইআই 16,366 কোটি টাকার বাই করার পরেও 21,905 কোটি টাকা সেল করেছে। সুতরাং 5,538 কোটি টাকার সেল করেছে। তো এফআইআই সেল করা মানে নিচের দিকে আসবে। আর এফআইআই সেলের একটা বড় কারণ কিন্তু আইএনআর ডলারের যে কথাটা আমি বলেছিলাম, যে আস্তে আস্তে ডলার কিন্তু 87.57 অর্থাৎ 88-র দিকে চলে আসছে। তাহলে ডলারের যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এফআইআই খুব একটা ইন্টারেস্ট দেখাবে না মার্কেটে, এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ তাদের ডলার খরচা করে কিনতে হয়, সেখানে যদি বিক্রি করে তাতে কিন্তু তাদের লাভ বেশি হবে। এই হচ্ছে আজকের মোটামুটি মার্কেট নিয়ে খবর। আর একটা এডুকেশনাল টিপস আমি আপনাদেরকে দিয়ে থাকি, যে প্রত্যেক দিনই কখনো গ্যাপ আপ গ্যাপ ডাউন, কখনো কোনো না কোনো একটা টেকনিক্যাল ব্যাপার যেগুলো আপনাদের হয়তো খুব কাজে লাগে। 44 মুভিং অ্যাভারেজ নিয়ে আজকে বলবো। আমরা বিভিন্ন রকম মুভিং অ্যাভারেজ ব্যবহার করি, কখনো 5, কখনো 9, কখনো 20, কখনো 50, কখনো 100, কিন্তু একবার 44 মুভিং অ্যাভারেজটা ব্যবহার করে একটু দেখতে পারেন। কারণ 50 বলতে আমরা কি বোঝাই, 50 মানে হচ্ছে আমাদের কাছে 3 মাসের মুভিং অ্যাভারেজ। 50 দিনের মুভিং অ্যাভারেজ আমরা ফলো করছি না, আপনি করলি 44 মুভিং অ্যাভারেজ। 44 মুভিং অ্যাভারেজকে যদি যে কোনো স্টকস বা যে কোনো ইন্ডেক্সের উপর যদি একবার অ্যাপ্লাই করে দেখেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডটাকে কিন্তু ইন্ডিকেট করে। দেখা যাবে যে, যদি আমি বারবার বলছি, যে কোনো জিনিসে কাজ করবেন ট্রেন্ড আর পালস কিন্তু অবশ্যই চেক করবেন। কারণ ট্রেন্ড আর পালস যদি পজিটিভ থাকে তাহলে 44 মুভিং অ্যাভারেজটা যদি আপনি ওখানে অ্যাপ্লাই করেন, তাহলে যদি দেখা যায় আপনি ট্রেন্ড আর পালস পজিটিভ আছে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে 44 মুভিং অ্যাভারেজ এসে পড়ছে আর উঠে যাচ্ছে। যখন যখন পড়ছে না তখন কাজ করবেন না, যখন পড়বে তখন কাজ করবেন। আর যদি দেখা যায় কোনো সময় 44 মুভিং অ্যাভারেজকে পার করে চলে এসছে, তাহলে দেখবেন আস্তে ওটা ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেল। তখন দেখবেন ট্রেন্ড পালস দুটোই নেগেটিভ হয়ে গেছে, তখন আপনি সেখান থেকে বিরত থাকলেন। কারণ সুইং ট্রেডে তো আপনি নিশ্চয়ই শর্ট সেলিং করে কাজ করতে পারবেন না। তার মানে 44 মুভিং অ্যাভারেজটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার কাছে কিন্তু একটা স্বচ্ছ ধারণা চলে আসবে। এইবারে কি হচ্ছে কি, 44 মুভিং অ্যাভারেজে অনেক সময় দেখা যাবে যে আপনার যে স্টকের দামটা 44 মুভিং অ্যাভারেজের গায়ে কখনো এলোই না। তখন আপনার একটা কনফিউশন তৈরি হতে পারে যে 44 মুভিং অ্যাভারেজের গায়ে এসে শেয়ারটা পড়লো না, অথচ আগে থেকে ঘুরে গেল, এই সময় আমি কি করব? কিছু করবেন না, ওটা ধরে নিতে হবে যে ওটা একটা ফলস ছিল, যেটা আপনি করে উঠতে পারলেনি বা নেবেন না। কারণ ওই সময় নিতে গেলে হয়তো দেখা গেল আপনি ফেসে যেতে পারেন।
তো আপনি সবসময় দেখে নেবেন যখনই 44 মুভিং অ্যাভারেজের গায়ে এসে শেয়ার পড়ছে সেই সময় আপনার কাছে একটা অপরচুনিটি বা একটা জোন কিন্তু আপনাকে খুঁজতে হবে। কারণ অনেক সময় দেখা যায় 50টা অনেক বড় হয়ে যায়, ওই 6 ডেজের জন্য অনেকটা গ্যাপ তৈরি হয়, যার ফলে কি অনেক দিন পর পর হয়তো 50 মুভিং অ্যাভারেজের গায়ে এসে পড়ে। সুতরাং যারা মনে করছেন যে মান্থলি বেসিসে কাজ করবেন তারা অবশ্যই 20 EMA তো ফলো করবেনই, কিন্তু তার সঙ্গে সঙ্গে 44 মুভিং অ্যাভারেজটাকে ওখানে কিন্তু একবার অ্যাপ্লাই করে দেখবেন। কারণ 44 মুভি অ্যাভারেজে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অনেকটা স্বচ্ছ ধারণা আপনার কিন্তু ওইখানে আসবে। চলুন আপনাদের কটা কোয়ারিজ নিয়ে আলোচনা করি। আপনাদের প্রশ্ন ছিল, কেউ বলেছেন রেডিংটন নিয়ে বলুন, 17% ডাউন, বাই করেছিলাম 290 টাকা। রেডিংটন এই মুহূর্তে এমনি RSI 26 অর্থাৎ ওভারসোল্ড জোনে ট্রেড করছে। এখন 251 কি 252 টাকার মধ্যে ট্রেড করছে। 52 উইকস হাই এর আছে 335 টাকা। ক্যান্ডেল আজকে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। এবার আমি বলেছিলাম ডোজি ক্যান্ডেলটা দেখতে হবে যে কালকের ক্যান্ডেল যদি ডোজি ক্যান্ডেলের হাইটাকে কেটে দিতে পারে তাহলে আমাকে বুঝতে হবে যে একটা মুভমেন্ট উপরের দিকে আসতে পারে। আর যদি এর সেলসটা দেখি তাহলে জুন 2025-এ যে সেলটা এসছে রিপোর্ট 25,951 কোটি টাকা, তার সঙ্গে প্রফিট হয়েছে 275 কোটি টাকা, অর্থাৎ ইয়ার অন ইয়ার কিন্তু পজিটিভ। আর এর যদি পালস আর ট্রেন্ড আর পালস দেখেন তাহলে কিন্তু নেগেটিভ আছে। এবার আপনি এটাকে বাই বা হোল্ড সেগুলো সম্পূর্ণ আপনার ব্যাপার। অ্যানালিসিসের হিসাবে আমি বলে দিতে পারি যে এই মুহূর্তে কিন্তু ট্রেন্ড আর পালস স্টকটার মধ্যে নেগেটিভ আছে। তারপরে কি বলছেন, স্টক অপশন 9টা 20-তে যদি আমি 2% উপরে আছে সেই স্টক যদি অপশন ATM প্রাইসে বাই করি তারপর 9টা 30-এ সেল করা যাবে, অবশ্যই করা যাবে। আপনি ATM, OTM, ITM যেটা পারেন আপনার যখন সুইটেবল মনে হচ্ছে যে না এইটা আপনার কেনা উচিত কিনতে পারেন। আবার যদি মনে করেন 10 মিনিটের পরে আপনি আপনার টার্গেটে পৌঁছে গেছেন আপনি বেঁচে দিতে পারেন। বা আপনি যদি মনে করেন না মুভমেন্ট নেই শেয়ারে বা স্টকে যেটাই হোক আপনি বেচে দিতে পারেন। সুতরাং অপরচুনিটি মানে সুযোগ থাকছে আপনি কেনা বা বেচার। তারপরে কেউ লিখেছেন যে স্যাজিলিটি ইন্ডিয়া মোমেন্টাম নিতে পারে। স্যাজিলিটি ইন্ডিয়া 27 থেকে 28 টাকা থেকে বেড়ে স্টকটা 55 টাকা পর্যন্ত চলে গেছিল। 55 টাকা থেকে যখন কারেকশন ফেজে এসছে এখন সে কিন্তু আর 27-28 টাকায় ফেরেনি, সে কি করেছে 38 টাকায় এসেছে। তো 38 টাকায় দুবার সাপোর্ট তৈরি করেছে, মানে দুবার সুইং দিয়েছে 38 টাকা। তার মানে ধরে নিতে হবে যে ওইটা কিন্তু একটা বড় সাপোর্ট। এই স্যাজিলিটি ইন্ডিয়ার ক্ষেত্রে ওইটা কিন্তু একটা বড় সাপোর্ট। সুতরাং স্যাজিলিটি ইন্ডিয়া 38 টাকা, আর এখানে কিন্তু উইকলি এবং ডেলি চার্টে কিন্তু দুটোতেই কিন্তু সাইডওয়েজ প্যাটার্ন তৈরি করেছে, অর্থাৎ কোনো মোমেন্টাম ওপরের দিকে আসবার সুযোগ থাকছে। কারণ যেহেতু 38-এর নিচে কিন্তু স্টকটা আর আসেনি, কারণ সেই যে 27-28 থেকে জার্নি শুরু করেছিল তারপরে অনেকটা উঠেছিল, 55 টাকা পর্যন্ত উঠেছিল, তারপরে নিচে নেমে 27 টাকায় 38 টাকায় এসছে। এইবার তো এইখানটা করেই মুভ করছে, সেখান থেকে আস্তে আস্তে উপরের দিকে র্যালি দেবে, নিচের দিকে যাবে না। কিন্তু উইকলি আর ডেলিতে যদি দেখেন তাহলে দেখবেন স্টকটা কিন্তু সাইডওয়েজ প্যাটার্নে আছে। আবার বলছি মার্কেট কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। যখনই কাজ করবেন দরকার পড়লে বারংবার জিনিসটাকে নিয়ে অ্যানালিসিস করুন, বারবার দেখুন, দেখে যদি মনে হয় যে আপনি যে ফর্মুলাটা ক্রিয়েট করলেন সেটা বারবার পজিটিভ হচ্ছে তাহলে আপনি পরবর্তীকালে ট্রেডের জন্য যেতে পারেন। আর যদি দেখেন আপনি যতবার নিচ্ছেন বারবার পেছনে এসে স্টপ লস হিট করছে, যেভাবে ব্যাক টেস্ট করছেন, নিজের পেপার ট্রেড করছেন, তাহলে সেই ফর্মুলাটা ভাববেন আপনি যেটা তৈরি করেছেন সেটা কাজে দিচ্ছে না, আপনাকে নতুন করে আরেকটা কিছু ভাবতে হবে। তবে যারা সুইং ট্রেড করবেন তাদেরকে এইটুকু বলতে পারি যে 44 মুভিং অ্যাভারেজটা যদি ওখানে অ্যাপ্লাই করেন আপনি, তাহলে অনেক ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ একটা সুইং ট্রেড দেখতে পারেন। এবার জোনটা ঠিক মতো আইডেন্টিফাই করতে হবে। 44 মুভিং অ্যাভারেজ হয়তো ঠিকঠাক মতো কাজ করে, সবই ইন্ডিকেটর কাজ করে, কিন্তু ইন্ডিকেটরের সঙ্গে যতক্ষণ না প্রাইস অ্যাকশনকে আপনি ঠিকমতো বুঝতে পারছেন তাহলে কিন্তু যত দামি ইন্ডিকেটর হোক, যত নিখুঁত ইন্ডিকেটর হোক, সেটা কিন্তু কাজ করবে না। চলুন আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার বলছি যারা টেলিগ্রামে জয়েন করতে চাইছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আজকের জন্য ভিডিও এতটুকুই, নমস্কার।